আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় সুধী, প্রীতি ও শুভেচ্ছা রইল। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে, আপনারা জানেন সাম্প্রতিক সময়ে গতকাল 25শে ডিসেম্বর ক্রিসমাস ডেতে তারেক রহমান সাহেব, যিনি বর্তমানে আওয়ামী লীগের অ্যাবসেন্সে বাংলাদেশের সবচাইতে বেশি মানুষের যে সংগঠন, সেই সংগঠনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির ডিফ্যাক্টো প্রধান। যেহেতু বেগম খালেদা জিয়া প্রধান হলেও তিনি অনেকটা কোমার মধ্যে হসপিটালে আছেন, সুতরাং এই সময়ে দলের নীতি নির্ধারণ, দল পরিচালনা এবং দলের টপম্যান হিসেবে তারেক রহমান সাহেবের শীর্ষে আছেন। তো তিনি দীর্ঘ 17 বছর ব্রিটেনে প্রবাস জীবন অতিবাহিত করার পর অথবা এক্সাইলে থাকার পর 17 বছর পরে বাংলাদেশে পাড়ি জমিয়েছেন। বাংলাদেশে গিয়ে তিনি 30 মিনিটে একটি বক্তৃতা দিয়েছেন। সেই বক্তৃতায় তিনি মার্টিন লুথার কিং এর সাথে মিল রেখে বলেছিলেন যে তার একটি প্ল্যান আছে। আমি যে কথাটি বলতে চাই, মার্টিন লুথার কিং তার বাক্যটিতে বলেছিলেন তার একটি ড্রিম আছে, আই হ্যাভ এ ড্রিম, এবং তার পুরা বক্তৃতায় তার ড্রিমটা কি সেই ড্রিমের কথাই বলেছেন। কিন্তু তারেক রহমান সাহেব তার একটা প্ল্যান আছে বলেছেন, কিন্তু প্ল্যানটা যে কি সেটা আমরা জানি না। অথচ আমরা সবাই জানি যে রাজনীতির যে পরিকল্পনা মানুষের জন্য, সেটা মানুষের কাছে দেওয়া হয়, মানুষের সেখানে আলোচনা হয়, সমালোচনা হয়, পরিবর্তন হয়, সংশোধন হয়, পরিমার্জন হয়, তারপর সেটা কার্যকরী হয়। তিনি তার প্ল্যানের কথা বলেছেন, কিন্তু প্ল্যানটি কি সেটি বলেননি। হয়তো বলবেন, আমরা অপেক্ষায় রইলাম। তবে যে বিষয়টি নিয়ে আজকে মূলত কথা বলতে চাই, সে বিষয়টি হচ্ছে, তারেক রহমান যদি 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখে যে নির্বাচনটি শিডিউল আছে, সেই শিডিউল মতো যদি নির্বাচনটি হয়, সেই নির্বাচনে যদি বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বেরিয়ে আসে, যেটার সম্ভাবনা খুবই হাই, এবং বেরিয়ে আসার পর তিনি যদি সরকারের প্রধান হন, তিনি যদি হেড অফ অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশের হন, তিনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, তাহলে তার দুইটা নীতি খুবই ইম্পর্টেন্ট। একটি নীতি হচ্ছে বাংলাদেশ নীতি, আরেকটি নীতি হচ্ছে বাংলাদেশের যে সবচেয়ে বড় প্রতিবেশী, যারা 4000 মাইল জুড়ে, 4000 কিলোমিটার জুড়ে আমাদের সীমানাকে বেষ্টন করে আছেন, সেই ভারতের সাথে ভারতের দ্বিপাক্ষিক নীতিটা কি হবে। এই দুইটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তো আমি প্রথমে ভারত নীতির কথাটা বলতে চাই। কেন ভারত নীতির কথাটা বলতে চাই? যে ভারত নীতিটা হচ্ছে বাহিরের সাথে ভেতরের, আর ভেতরের নীতি তো সবাই মিলে করবে না। এখন ভারতের সাথে বিএনপির অতীতের সম্পর্কটা অনেকটা জিয়াউর রহমানের আমলে কিন্তু ভালো সম্পর্ক ছিল। ইভেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার, খালেদা জিয়ার প্রথম অংশ অর্থাৎ 2014 সাল থেকে 2014 সাল নয়, 1991 সাল থেকে 96 এর যে সময়, ওই সময়ে কিন্তু ভালো সম্পর্কই ছিল বলে আমরা দেখেছি। কিন্তু 2001 সালে 4 দলীয় জোট জামায়াতে ইসলামীকে নিয়ে যখন ক্ষমতায় আসে, তখন কিন্তু ভারত বিরোধী অনেকগুলো ষড়যন্ত্রের সাথে, ভারত বিরোধী অনেকগুলো কর্মকাণ্ডের সাথে বিএনপি একাকার হয়ে গেছিল। বিশেষ করে 10টা অস্ত্র মামলা, অনুপ চেটিয়া এবং পরেশ বড়ুয়াকে বাংলাদেশের ভেতরে ভারতের বিরুদ্ধে সংগ্রাম করতে দেওয়া, এই বিষয়গুলো কিন্তু একদম চোখে দেখা গিয়েছে, যার ফলে ভারত কিন্তু শেষ পর্যন্ত বিএনপির বিরুদ্ধে সোচ্চার ছিল। অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে বন্ধুপ্রতিম ভারতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, সহিংস আন্দোলন, সংগ্রাম চালানোর জন্য বাংলাদেশ সহযোগিতা করেছে। সেই সহযোগিতাটি কি খালেদা জিয়া করেছেন, নাকি তারেক জিয়া করেছেন, নাকি তাদের সাথে থাকা জামাত ইসলামী করেছেন, সেটা আমরা কখনো নিশ্চিত হইতে পারিনি। সে নিশ্চিত করা সেই ঘটনাটা কারা ঘটিয়েছে, কি ঘটিয়েছে, 17 বছর পরে আমরা দেখলাম সেই মামলাটি খারিজ হয়ে গেছে। তো এখন এই মামলাটি, অর্থাৎ 21শে আগস্টে যে একটি গ্রেনেড হামলা হয়েছিল, সেই মামলাটিও খারিজ হয়ে গেছে। এখন এই মামলাটি খারিজ হয়ে গেলেও ঘটনাটি তো সত্যি। তো তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূসের অবৈধ সরকার, ইউনূসের মবের সরকার, ইউনূসের জঙ্গিবাদী সরকার এটার কোনো বিচার করেনি। তা এখন তারেক রহমান যখন ক্ষমতায় আসবেন, তাকে কিন্তু সেই বিচারটা করতে হবে, কারণ এটা হচ্ছে মানবতার দায়।
রুল অফ লকে আপনি আপহেল করবেন কিনা সে দায়। আমি শুনতে চেয়েছিলাম তারেক রহমানের কাছে তিনি মবের বিরুদ্ধে কথা বলবেন, তিনি রুল অফ ল এর পক্ষে কথা বলবেন, তিনি বন্ধুপ্রতিম দুইটি রাষ্ট্রের সমান্তরালভাবে নিজেদের স্বাধীন সার্বভৌম কাঠামোর ভেতরে বন্ধুত্বপূর্ণভাবে চলবেন। বাংলাদেশের ঐতিহাসিকভাবে তার বাবা ভারতে আশ্রয় নিয়েছিলেন 1971 সালে, সেখানে ট্রেনিং নিয়েছিলেন, সেখান থেকে এসে বাংলাদেশে যুদ্ধ করে স্বাধীন করেছিলেন। সেই দেশটির সম্পর্কে তার একটা মিনিমাম অ্যাড্রেসিং থাকবে, কিন্তু সেটা থাকেনি। না থাকাটা বিচিত্র কিছু নয়, কিন্তু এখন কথা হচ্ছে এই যে অনুপ চেটিয়া, পরেশ বড়ুয়া এবং 10টা কস্ত্র, এই বিষয়টা থেকে কি উনি সরে আসবেন, নাকি উনি ক্ষমতায় আসলে আবারও ভারতের অখণ্ডতাকে বিনষ্ট করার জন্য ভারতের বিদ্রোহীদেরকে জায়গা দিবেন এবং বাংলাদেশের উপর দিয়ে ভারতে অস্ত্রের চালান পাঠাবেন কি পাঠাবেন না, এটা একটা বড় বিষয়। আমরা সাম্প্রতিক সময়ে বিএনপিকে যারা গত 17 বছরে সার্ভিস দিয়েছে, জামাতে ইসলামীকে যারা সার্ভিস দিয়েছে, সেই গোষ্ঠীদের দুইজনের একজন হলো ওই যে আমাদের মোফাজ্জেল ভাই বলে যে ইল্লু এবং পিঙ্কু। তারা কিন্তু বলতে শুরু করেছেন, তারা বলেছেন যে তারেক রহমানের ভারতের সাথে একটি সমঝোতা হয়েছে, আওয়ামী লীগের সাথে সমঝোতা হয়েছে কিনা তারা কনফার্ম করতে পারেননি। আমরা বলতে চাই আওয়ামী লীগের সাথে কোনো সমঝোতার ইস্যু নেই। বাংলাদেশ স্বাধীন দেশ, এই দেশের আওয়ামী লীগও একটি দল, বিএনপিও একটি দল, কিন্তু ভারত একটি বিদেশি শক্তি। যেহেতু বর্তমান সরকার যেটি ক্ষমতায় আছে, এদের প্রভু হচ্ছে বিদেশে, কারণ আমেরিকা, ভারত, ব্রিটেন অথবা অন্যান্য আরো কোনো দেশ, পাকিস্তান। তো এখন এই জন্যই বিদেশিদের সাথে সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণভাবে দেখা দিয়েছে। এখন বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ডক্টর ইউনূস ক্ষমতায় নেওয়ার পর প্রথম দিকে যারা ভেবেছিলেন ছাত্র জনতার অভ্যুত্থান, এটা কিন্তু তারা আস্তে আস্তে বুঝতে শুরু করেছেন যে না, এটা সাম্প্রদায়িক একটা শক্তির অভ্যুত্থান। পাকিস্তানের মন্ত্রী, এমপি, আর্মি, নৌবাহিনী প্রতি সপ্তাহে সপ্তাহে বাংলাদেশে এসছে এবং পাকিস্তানকে বিনা ভিসায় বাংলাদেশে আসার পারমিশন দেওয়া হচ্ছে। পাকিস্তানের জাহাজকে বিনা পরীক্ষায় বন্দর অতিক্রম করার সুযোগ দেওয়া হচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে যে পাশার দানটা উল্টে গেছে। যেই বাংলাদেশ পূর্বমুখী সেটা এখন পশ্চিমমুখী হবে। এখন যেই বাংলাদেশ পশ্চিমমুখী সেটা পূর্বমুখী হবে নাকি উত্তরমুখী না দক্ষিণমুখী হবে, সেটা দেখার একটা বিষয় রয়েছে। এখন আজকের বাংলাদেশের যে অবস্থা, 3 দিক থেকে ঘিরে থাকা ভারতবর্ষ, এই ভারতবর্ষের সাথে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব যারা রাষ্ট্র পরিচালনা করেন, তাদের সম্পর্কের সীমারেখার উপরে ভিত্তি করে এই দেশের সুস্থতা, এই দেশের উন্নয়ন এবং এই দেশের অগ্রযাত্রা। কারণ আমরা দেখেছি গতকালও আমাদের যে উপদেষ্টা, যিনি অর্থনৈতিক উপদেষ্টা, তিনি বলেছেন যে ভারত থেকে 50 লক্ষ মেট্রিক টন চাল আমদানি করবেন। সাংবাদিকেরা জিজ্ঞেস করলেন যে ভারত বিরোধিতার এই যুগে, এই মৌলবাদীদের এই আস্ফালনের যুগে ভারত থেকে কেন আনা হবে? তিনি বললেন যে প্রতি কেজিতে 10 টাকা কম। ভিয়েতনাম থেকে আনতে গেলে 10 টাকা বেশি পড়ে, ভারত থেকে আনতে গেলে 10 টাকা কম পড়ে। এই অর্থনীতিবিদ নিজে যে কথাটি বলেছেন, এটি একটি স্বচ্ছ কথা। আমরা বহুবার বলে এসেছি, ভারতের সাথে আমাদের যে 8 থেকে 10 বিলিয়নের যে ট্রেড, এই ট্রেডিংটা বাংলাদেশিরা করে শুধুমাত্র ভারতের কাছ থেকে কম দামে পাওয়া যায় বলে। যদি ভারত থেকে এর চেয়ে কম দামে কোথাও পাওয়া যেত, তাহলে ভারতকে আমরা কখনো, এই বিএনপি গভর্নমেন্ট, এই জামাতি গভর্নমেন্ট অথবা এই ডক্টর ইউনূসের অবৈধ গভর্নমেন্ট কখনো সাপোর্ট করতো না। এখন এই বিষয়টা আমি এই জন্য তুললাম যে ভারত নীতিটা বিএনপির কি হবে, সেটা কিন্তু নির্বাচনের আগেই মানুষের কাছে খোলাসা করা দরকার। আমরা বুঝতে চাই যে প্রতিবেশীদের সাথে কিভাবে ডিলিংস হবে, নাকি ওই যে মৌলবাদী গোষ্ঠীর এই সন্ত্রাস সাম্প্রদায়িক যে শক্তি বাংলাদেশে মাথাছাড়া দিয়ে উঠেছে, তারা বলেছে চোখে চোখ রেখে কথা বলবে, ভারতের 7টি স্টেটকে অকেজো করে দিবে, তাদেরকে নিজেদের মানচিত্রের ভিতরে ঢুকিয়ে ফেলবে, বাংলাদেশ মানে ভারতের এই অঞ্চলগুলা ল্যান্ডলক। এই যে নানান প্রভোকেটিভ কথাবার্তা, এখানে রাষ্ট্রদূতকে তলব, ওখানে রাষ্ট্রদূতকে তলব, এর ফলে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে উত্তেজনা এবং টেনশন বিরাজ করছে, বাংলাদেশ সৃষ্টির 53 বছরে এইরকম টেনশন দুটি জাতির মধ্যে আর কখনো ছিল না। এখন এই টেনশন দূর করার ক্ষেত্রে রাষ্ট্র কতটা সাকসেসফুল হয়, কারণ আপনি দুইটা দেশ, প্রতিবেশী দুইটা দেশের মধ্যে যুদ্ধংদেহী অবস্থায় বিরাজ রেখে
কখনো আপনি এই আশা করতে পারেন না যে আপনার রাষ্ট্রের সুষম বিকাশ হবে, যেখানে আপনি এককভাবে 10 বিলিয়নের মতো তার সাথে ট্রেড করেন। এখন বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সমাজনীতি, বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি সবকিছুর সাথে কিন্তু ভারতের একটা একদম ক্লোজলি কানেক্টেড। কেন কানেক্টেড? আমাদের যে কবির পাশে এই শাহুয়া হাদিকে যেখানে কবর দেওয়া হয়েছে, সেই নজরুলের জন্ম ভারতে, বেড়ে ওঠা ভারতে, তিনি নির্বাচনও করেছিলেন 1922-23 সালের দিকে ভারতে। তার মানে হচ্ছে উনি বিয়েও করেছিলেন ভারতে একজন হিন্দু নারীকে, এবং তার ছেলে মেয়েরা যদিও ইসলাম নাম গ্রহণ করেছেন, অনেকেই কিন্তু হিন্দুদের মতোই চলাফেরা করেন। তার মানে এই সাম্যের কবি, এই বিদ্রোহের কবি, এই প্রেমের এবং দ্রোহের কবি পাক ভারত উপমহাদেশ নয়, সারা বিশ্বের বায়রন। সেই বায়রনের পাশে একটা সন্ত্রাসী, একটা সাম্প্রদায়িক শক্তির প্রতিবুকে শুইয়ে দেওয়া হয়েছে। এই যে অবস্থা বাংলাদেশের, এই বাংলাদেশ এখন, বাংলাদেশ নীতিটা কি হবে? বাংলাদেশ কি মধ্যপন্থী একটি রাষ্ট্র হবে নাকি উগ্রবাদী একটি রাষ্ট্র হবে? এইদিকে একটু খেয়ালটা দেওয়া জরুরি। এবং এই জন্যই আমার দ্বিতীয় অংশটাতে বাংলাদেশ নীতির কথা বলছি। বাংলাদেশ কি ভারতের সাথে বন্ধুত্ব করবে নাকি পাকিস্তানের সাথে বন্ধুত্ব করবে, নাকি আগের অবস্থানে স্থায়ী থাকবে? ডক্টর ইউনূস যেভাবে বাংলাদেশকে রেডিকালাইজ একটা রাষ্ট্রের দিকে নিয়ে গেছে, তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য প্রথম আলোতে যেভাবে আগুন দিয়েছে, ডেইলি স্টারে যেভাবে আগুন দিয়েছে, নুরুল পাগলাকে যেভাবে কবর থেকে তুলে যারা জ্বালিয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, বঙ্গবন্ধুর বাড়িটিকে, বাংলাদেশের স্বাধীনতার স্মারক 32 নম্বরকে যেভাবে পোড়ানো হয়েছে এবং অসংখ্য মানুষের বাড়িঘরে যেভাবে বুলডোজার চালানো হয়েছে, সেই বিষয়গুলোতে বাংলাদেশের নীতিটা কি হবে? বাংলাদেশ কি এইসব অন্যায় অত্যাচারের বিচার করবে নাকি আয়ামে জাহেলিয়াতের মতো এগুলোকে ছেড়ে দেওয়া হবে? এখন বাংলাদেশ যদি নীতি হয় যে রুল অফ ল, অর্থাৎ আইন, তার শাসন, আইনের শাসন থাকবে, যে অপরাধী সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাত হোক অথবা অন্য কোনো দলমতের হোক, আইনের ভিত্তিতে তার বিচার হবে নাকি তাকে ছাড় দেওয়া হবে? যদি তাকে ছাড় দেওয়া হয়, বিচার যদি তার করা না হয়, যদি বিচারের সংস্কৃতি না থেকে বিচারহীনতার সংস্কৃতিটা বাংলাদেশে প্রলং হয়, তাহলে আগামী দিনের দেশ তারেক রহমানের পক্ষে পরিচালনা করা খুব দুরূহ হয়ে পড়বে। এখন এই জন্যই আমরা বুঝতে চাচ্ছি প্রতিবেশীর সাথে সম্পর্ক, পাশাপাশি ইন্টারনাল রাষ্ট্র পরিচালনার নীতিটা কি হবে? এই সাম্প্রদায়িক শক্তি, এই রাজাকার শক্তি তোষণ, এই স্বাধীনতা বিরোধীদেরকে তোষণ, নাকি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানেরা যে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, যে যুদ্ধ পরিচালনা করেছিলেন, তাদের নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ টিকে থাকবে, নাকি ইসলামী প্রজাতন্ত্র, পাক বাহিনীর দিকে মুখ করে দেশটাকে মানে ডানপন্থার দিকে নিয়ে যাওয়া হবে? সেই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমাদের যে সংস্কৃতি, আমাদের অসংখ্য যাত্রা শিল্পী রয়েছেন, আমাদের অসংখ্য জারি গানের শিল্পী রয়েছেন, মুর্শিদি মারফতি কীর্তনের শিল্পী রয়েছেন, বাউল রয়েছেন, বাটিয়ালি বাওয়াইয়া গাওয়ার লোক রয়েছেন, নৃত্যশিল্পী আছেন, গায়ক আছেন, নায়ক আছেন। এদের জীবন কিন্তু আজ একদম রসাতলে। তারা গান করতে পারছে না, বাউলরা নাচতে পারছে না, নর্তকেরা নাচতে পারছে না, যেখানে সেখানে নারীদের ক্রিকেট ম্যাচে হামলা হচ্ছে, বিভিন্ন মন্দিরে হামলা হচ্ছে, মসজিদে ভিন্ন মতের হইলে হামলা হচ্ছে, কাদিয়ানীদের বিরুদ্ধে হামলা হচ্ছে, হামলা হচ্ছে বিভিন্ন ফির ফকিরের মাজারে। এই যে অবস্থাটা, এটা কিন্তু টোটালি পাকিস্তানপন্থী, ডানপন্থী, আফগান বেসড একটা ফর্মুলা। এখন তারেক রহমান এই ফর্মুলাতেই থাকবেন নাকি 1991 সাল থেকে 1996 সাল পর্যন্ত বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সরকার ছিল সেই নীতি আদর্শে ফিরে যাবেন? সেটা এখন দেখার ব্যাপার। এবং সেটার উপরেই বাংলাদেশের ভবিষ্যৎ এবং বাংলাদেশের সামনের দিন কেমন যাবে, বাংলাদেশ কোথায় যাবে, সেটা নির্ভর করে। আমরা দেখি তারেক রহমানের যদি শুভ বুদ্ধির উদয় হয়, তাহলে বুদ্ধির মুক্তি, চিন্তার স্বাধীনতা, বহুমাত্রিক চেতনা, অসাম্প্রদায়িক চেতনা, প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক এবং গণতান্ত্রিক হেরিটেজের প্রতি, মুক্তিযুদ্ধের প্রতি সম্মান দেখিয়ে তিনি নীতি প্রণয়ন করবেন, যেটা ভোটের আগেই মানুষের কাছে দিবেন বলে আমরা বিশ্বাস করি। এবং উনার শুধু একটা প্ল্যান আছে, পরিকল্পনা আছে বললে হবে না, সেই পরিকল্পনাটা কি সেটা দেশের মানুষকে খোলসা করতে হবে। তা না হলে মানুষ অন্ধকারে থাকবে, বিভ্রান্ত থাকবে।
এই বিভ্রান্ত এবং অন্ধকারের ভেতরে সঠিক নেতৃত্ব নির্বাচন করা সম্ভব নয়। আসুন অন্ধকার কেটে যাক, আমরা তারেক রহমানের প্ল্যানটি শুনতে চাই। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী দিনের রাজনীতি, ভবিষ্যৎ এবং পরিণতি নিয়ে ইতিহাসের আলোকে আলোচনা করার চেষ্টা করব। আপনারা জানেন যে মানুষের যে ভাগ্য, এটির চারটি পরিণতি চারটি ডাইমেনশনে হয়ে থাকে, চতুষ্কোণে হয়ে থাকে। কিছু মানুষ রয়েছে জন্মগতভাবে তারা রাজাবাসা হয়ে জন্ম নেয়। আপনি যত চেষ্টা করেন, এখন চেষ্টা করলে কি আপনি সেই সৌদি আরবের রাজ পরিবারের সদস্য হতে পারবেন? মোহাম্মদ বিন সালমান এখন যুবরাজ, তার সেই 1000 গুণ ক্ষমতা আপনার থাকতে পারে, লেখাপড়া থাকতে পারে, প্রজ্ঞা মেধা যোগ্যতা থাকতে পারে, ধীশক্তি থাকতে পারে, কিন্তু আপনি কি সৌদি আরবের যুবরাজ হতে পারবেন? কিংবা বাকিংহাম প্যালেসে এখন যিনি রাজা হিসেবে আছেন, কিং হিসেবে আছেন, চার্লস, তিনি বা তার পুত্র উইলিয়াম, তার মতো কি আপনি হতে পারবেন? নিয়তি আপনাকে সেই জায়গাটা থেকে যেতে দিচ্ছে। তাহলে বোঝার চেষ্টা করুন, জন্ম আপনাকে অনেক কিছু নির্ধারণ করে দেয়। 2 নম্বর হলো যে আপনার যে ভৌগোলিক অবস্থান। আপনার জন্ম যদি ইউরোপে হয়, আমেরিকাতে হয়, আপনার জন্ম যদি জাপানে হয়, আপনার জন্ম যদি বাংলাদেশে হয়, উগান্ডাতে হয়, বুগান্ডাতে হয়, তাহলে আপনার সেই ভূখণ্ডগত কারণে, ভূমির কারণে, জলবায়ু আবহাওয়ার কারণে, প্রকৃতি এবং পরিবেশের কারণে আপনি যা কিছু অর্জন করেছেন, আপনার শরীর, গায়ের রং, চিন্তা চেতনা, সব কিছু, এটা মৃত্যু পর্যন্ত আপনাকে ওই বৃত্তের বাইরে বেরোতে দেবে না। আপনি যত চেষ্টা করেন বাংলাদেশ বসে আপনি ফিদেল ক্যাস্ট্রো বা চে গুয়েভারা হতে পারবেন না। আপনি যত চেষ্টা করেন মিশরের মতো জায়গাতে বসে আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হতে পারবেন না। আমাদের দেশে এইখানে যেভাবে রঘু ডাকাত রয়েছে, এই রঘু ডাকাতের সঙ্গে আপনি জেমস বন্ডের কখনোই তুলনা করতে পারবেন না। আবার পাক ভারত উপমহাদেশে, বাংলাদেশে আপনি কোনোদিন একজন জেমস বন্ডকে বানাতে পারবেন না। এখানে জেমস বন্ড নামক কোনো চরিত্রকে যদি পুরনো ঢাকাতে ছেড়ে দেওয়া হয়, 1 ঘন্টার মধ্যে পুরনো ঢাকার পরাটা, বিরিয়ানি, এগুলো খেয়ে পেট খারাপ হয়ে মরে যাবে, সঙ্গে সঙ্গে জেমস বন্ড মরে যাবে। এগুলো অবস্থা। আবার আমাদের দেশের সেই বিখ্যাত যে রানী ভবানী, ভবানী পাঠক, কিংবা ধরুন সেই যে রঘু ডাকাত, এদেরকে নিয়ে যদি আপনি ইটালিতে ছেড়ে দেন, 1 মিনিটের মধ্যে সে মরে যাবে সঙ্গে সঙ্গে। এই জন্য ভূগোল একটা বিরাট বিষয় মানুষের জীবনের জন্য। এরপর টাইম, সময়, অপরচুনিটি, সময় এবং সুযোগ, এই দুটো ছাড়া আপনার কোনো জ্ঞান, কোনো যোগ্যতা কখনো কাজে আসবে না। অনেক সফলতা কেবলমাত্র সময়ের কারণে ব্যর্থ হয়ে যায়, আর অনেক ব্যর্থতা কেবল সময়ের কারণে সফল হয়ে যায়। শেখ হাসিনার জন্য যেটি 2009 সনে সম্ভব ছিল, 12 সনে সম্ভব ছিল, সেটি 2025 সনে তার জন্য অসম্ভব হয়ে গিয়েছিল। তারেক রহমান সাহেবের জন্য 2024 সনের আগস্ট মাসের 15 তারিখ পর্যন্ত যে ইতিহাস রচনা করার তার সুযোগ ছিল, এটি এখন তিনি চেষ্টা করলেও পারবেন না। ফলে সময় একটা বিরাট ফ্যাক্টর। থার্ড হলো ইতিহাস, ট্র্যাডিশন, ঐতিহ্য, বংশক্রম, ক্রোমোজম, এই জিনিসগুলো আপনার ক্ষেত্রে কিভাবে কাজ করে। অর্থাৎ আপনি যে ভূখণ্ডে আছেন সেই ভূখণ্ডের অতীত ইতিহাস এবং আপনি যে কর্ম করছেন সেই কর্মে পৃথিবীর যে ইতিহাস, সেই ইতিহাসের ধারাবাহিকতা আপনার জন্য অনিবার্য হয়। আপনি এর বাইরে যেতে পারবেন না। বাংলাদেশে বঙ্গবন্ধুর যা অবস্থা হয়েছে, চিলির সালভেদের আলেনদের একই অবস্থা হয়েছে। বঙ্গবন্ধুর যে অবস্থা হয়েছে, মার্শাল টিটোর একই অবস্থা হয়েছে। এর বাইরে যেতে পারেনি। একটা সময় আছে, সেই সময়ের সাথে আপনাকে তাল মেলাতে হয়।
তো সেই অর্থে শেখ হাসিনা এই মুহূর্তে কোন পর্যায়ের লোক? তার বন্ধুগুলো ধরেন, নরেন্দ্র মোদী, পুতিন, কাতারের এই যে বর্তমান আমির, সে আমিরের বাবা, বাদশাহ সালমানের যে এখন যে মোহাম্মদ বিন সালমান রয়েছেন, তার বাবা বাদশাহ সালমান, ডোনাল্ড ট্রাম্প, এই মানুষগুলোর কথা বললাম যাদের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে। এর মধ্যে আরেকজন আছে, বর্তমান যিনি ভুটানের যিনি রাজা, তিনি সজীব ওয়াজিদ জয়ের খুব ঘনিষ্ঠ বন্ধু, ক্লাসমেট। আর তার বাবা শেখ হাসিনার ঘনিষ্ঠ বন্ধু, মানে সাবেক রাজা, ভুটানের সাবেক রাজা। এই যে লিগেসি, এই মানুষগুলোর তকদিরের সাথে, পরিণতির সাথে, যাকে বলা হয় তার লিগেসি এবং তার তকদির নির্ভর করছে। 2 নম্বরে যেটা আছে যে তিনি যে লিগেসি ধারণ করেন, বঙ্গবন্ধু, এটি তার প্রধান পুঁজি। তো বঙ্গবন্ধু লেভেলে তার বন্ধু কারা ছিলেন? নেলসন ম্যান্ডেলা। তার বন্ধু কারা ছিলেন? যুগোস্লাভিয়ার মার্শাল টিটো। তার বন্ধু কারা ছিলেন? আনোয়ার সাদাত, মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত, ফিদেল ক্যাস্ট্রো। তার বন্ধু ছিলেন ইয়াসির আরাফাত। অর্থাৎ আপনি সেই জোট নিরপেক্ষ আন্দোলনে 1973-তে যে বঙ্গবন্ধুর উপস্থিতি, সেই জায়গাতে যে পোর্ট্রেটগুলো আছে, ছবিগুলো আছে, এবং সেখানে তার সঙ্গে যার বন্ধুত্ব, সেই বন্ধুত্বের প্রেক্ষিতে যে একটা ইতিহাস রচনা হয়েছে, সেই ইতিহাসের ধারাবাহিকতায় ওই মানুষগুলোর যে পরবর্তী প্রজন্ম, নেক্সট জেনারেশন যারা রাজনীতিতে এসেছেন, তাদের যে পরিণতি হয়েছে, শেখ হাসিনারও ঠিক সেই পরিণতি হবে, এতে কোনো সন্দেহ নাই। এটাই হিস্ট্রি। ইতিহাস বলেন না যে ইতিহাস বারবার ঘুরে ফিরে একই ঘটনা ঘটে, হিস্ট্রি রিপিট ইটসেলফ, বারবার ফিরে আসে। তো শেখ হাসিনার জন্য ঠিক সেই ইতিহাস বা সেই পরিণতি অপেক্ষা করছে। এর বাইরে গ্রহ নক্ষত্র আছে, জ্যোতিষ্ক মণ্ডলী আছে, আর আপনি যদি সর্বশেষ ধর্মবিশ্বাসী হন, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডিজায়ার, এটা আপনাকে মানতে হবে। শেষটা দিয়ে শুরু করি, মহান আল্লাহর ডিজায়ার। আমরা দেশের জনগণ যেভাবে আশা করেছিলাম, আতঙ্ক অনুভব করেছিলাম, সেক্ষেত্রে শেখ হাসিনার মৃত্যু আমাদের দেশের বেশিরভাগ মানুষ কামনা করেছিল নির্মমভাবে, যে তিনি ধরা পড়বেন, গণপিটুনিতে মারা পড়বেন, এবং সেই ধরনের একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছিল। এবং এটা ছিল 99.99%। জনগণ গণভবন আক্রমণ করবে এবং সেখানে শেখ হাসিনাকে ধরে, তার বোনকে সহ ধরে পাড়িয়ে মেরে ফেলবে। অনেক মানুষ মনে মনে আশা করতেন যে জয়, পুতুল তারাও বাংলাদেশে যখন থাকে, অর্থাৎ কেউ যেন 75-এর 15ই আগস্টে যারা উল্লসিত হয়েছেন, তাদের বক্তব্য হলো যে ওই সময়টিতে শেখ হাসিনা, শেখ রেহানার যে বেঁচে যাওয়াটা, এটা তাদের জন্য একটা অভিশাপ। কাজেই আগামী দিনে যদি এরকম কোনো সুযোগ আসে, তাহলে সেক্ষেত্রে শেখ পরিবারের একটা সিঙ্গেল শেখকে বাঁচিয়ে রাখা যাবে না। সেক্ষেত্রে শেখ সেলিম, শেখ হেলাল, অন্যান্য যে সকল শেখ রয়েছে, সবাইকে পাড়ায় মারতে হবে। এই ছিল মানে শেখ হাসিনা বিরোধী, আওয়ামী লীগ বিরোধী তাদের একটা জনরোষ। যদিও শেখ পরিবারের মধ্যে অনেক অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত কোন্দল রয়েছে, কিন্তু অবাকের ব্যাপার হলো মিরাকেলি প্রায় সব শেখ নিরাপদ দেশ ছেড়ে পালিয়েছেন বা চলে গেছেন। তাদেরকে পাঠানো হয়েছে, কেউ নিজেই চলে গেছেন, কেউ পরবর্তীতে চমৎকারভাবে পালাতে পেরেছেন। ইটস এ মিরাকেল। অথচ এদেরকে যদি আগস্ট মাসের 2024 সালের 15 তারিখের মধ্যে পাওয়া যেত, জনরোষ এমন পর্যায়ে ছিল তারা কেউ বাঁচতে পারতেন না। তাদেরকে কে বাঁচালো? এরপর শেখ হাসিনা যেভাবে হেলিকপ্টার করে গেলেন, এটা আমার কাছে একটা অলৌকিক বিষয় মনে হয়। এটা খুব সাধারণ বিষয় নয়। তার হেলিকপ্টার ধ্বংস হয়ে যেতে পারত, হেলিকপ্টারের পাখা ভেঙে পড়তে পারত, বা তিনি যখন উড়াল দিবেন, হেলিকপ্টার উঠবেন, তখন গণভবনের গেট ভেঙে গেছে,
পুরো জিনিসটিকে যারা ম্যাটিকুলাস বলার চেষ্টা করছেন, এটা যদি ম্যাটিকুলাস ডিজাইনের মতো হতো তাহলে শেখ হাসিনা সপরিবারে ধরা পড়ার কথা, কিন্তু তিনি সেই ধরাটা পড়েননি। এমনকি তার যারা লোকজন, যেমন সালমান এফ রহমান বা আনিসুল হক, তাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হয়েছে, পরবর্তীতে তাদেরকে ধরিয়ে সরকারের জিম্মায়, রাষ্ট্রের জিম্মায় পাঠানো হয়েছে, এখন বিচার চলছে। কিন্তু জনগণ যদি তাদেরকে 15 আগস্ট পেত, বিশ্বাস করেন তাদেরকে মানে টুকরো টুকরো করে ফেলা হতো, রক্ত থেকে মাংস আলাদা করে ফেলা হতো, হাড্ডি গুড্ডি সব এলোমেলো করে দেওয়া হতো, এতটা জনরোষ ছিল। কিন্তু কেন সেটা হলো না? নিঃসন্দেহের মধ্যে কোনো ইঙ্গিত রয়েছে, এবং সেই ইঙ্গিত নিয়েই মূলত এখন আওয়ামী লীগের যারা লোকজন তারা অলৌকিকতে বিশ্বাস করছে যে শেখ হাসিনা ফিরে আসবেন। যদি তিনি ফিরে না আসতেন তাহলে তিনি বাঁচতেন না। আল্লাহ যে তাকে বাঁচিয়ে রেখেছেন, নিঃসন্দেহে এর মধ্যে আল্লাহর একটা প্ল্যান আছে, গুড প্ল্যান আছে। এই আশায় তারা প্রতিদিন সীমান্তে তাকিয়ে থাকেন, প্রতিদিন নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে থাকেন, দিল্লির দিকে তাকিয়ে থাকেন, আর পত্রপত্রিকায় দেখেন। এবং আমরা যারা কন্টেন্ট তৈরি করি, আমাদের কথাবার্তা শোনার মধ্যে তারা খুঁজে বের করার চেষ্টা করেন যে শেখ হাসিনার আসার কোনো সুসংবাদ আছে কিনা। তো এই কাজগুলো শুধু আওয়ামী লীগের লোকজন করছে তা নয়, আওয়ামী লীগের যারা বিরোধী পক্ষ তারাও কিন্তু এই শেখ হাসিনার আগমন, তার তিরোধান, তার ফিরে আসা, এগুলো নিয়ে ভীষণ রকম চিন্তায় আছে। বিবিসি থেকে শুরু করে অন্যান্য যে সকল আন্তর্জাতিক গণমাধ্যম, তারা মানে শেখ হাসিনাকে মাইনাস করছে না কেউ, বরং অনেকে প্রমোট করছে। বিশেষ করে বিবিসি ওয়ার্ল্ড, বিবিসি ইন্ডিয়া, বিবিসি বাংলা, তারা প্রতিদিনই একটা না একটা কন্টেন্ট তৈরি করছেন, যেটা প্রকারান্তে আওয়ামী লীগকে পুনর্বাসিত করছে, শেখ হাসিনার ইমেজ বৃদ্ধি করছে, এবং একটা পজিটিভ ধারণা শেখ হাসিনা সম্পর্কে তৈরি করছে। এবং আজকের এই ভিডিওটি যে আমি করছি, এটাও বিবিসির একটা রিপোর্ট দ্বারা আমি অনুপ্রাণিত হই। এখন বিবিসি যে রিপোর্টটি করেছে, সেই রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনার পরিণতি কি হবে, সেই পরিণতিতে যে কোনো লোকে বুঝতে পারবে যে শেখ হাসিনা ফিরে আসবেন, এই কথাই বিবিসি বোঝানোর চেষ্টা করেছে। তারা খুব সুকৌশলে যারা ক্ষমতাচ্যুত হয়েছে এবং যারা ধরা পড়েছেন, জনতার হাতে ধরা পড়েছেন, তারা সবাই ফাঁসিতে চড়েছেন। এটা তারা সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। সেক্ষেত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যেভাবে সৈনিকদের হাতে ফ্যাসিবাদের জনক বেনিতো মুসোলিনি ধরা পড়লেন, যেভাবে নিকোলাই চাউশেস্কু এবং তার স্ত্রী এলেনা ধরা পড়লেন সেনাবাহিনীর হাতে, তিনিও কিন্তু এইভাবে হেলিকপ্টারে করে উড়ে যাচ্ছিলেন। কিন্তু সেই হেলিকপ্টার আবার নামিয়ে ফেলা হয়েছিল মাঝপথে, উড়তে পারেনি, সেনাবাহিনী বিদ্রোহ করেছিল। তো এখন বাংলাদেশের যে এরিয়া, সেই এরিয়ার মধ্যে শেখ হাসিনার হেলিকপ্টারটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ছিল, 2 ঘন্টা 2.5 ঘন্টা। আপনি যদি সীমান্ত এখান থেকে এয়ারপোর্ট পর্যন্ত তাকে যেতে হয়, কয় ঘন্টা সময় লেগেছে, ফ্লাইং টাইম, নামা, এবং সেখান থেকে সামরিক বিমানে চড়া, এবং সেখান থেকে আবার যাকে বলা হয় ভারতে যাওয়া। এই সময়টার মধ্যে যদি সেনা বিদ্রোহ হতো, এই সময়টার মধ্যে যদি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত হতো, তাহলে তাকে ফিরিয়ে আনা যেত। সেটা হয়নি। ফলে নিকোলাই চাউশেস্কু এলেনার ক্ষেত্রে যে ঘটনা ঘটছে, সেই ঘটনা শেখ হাসিনার ক্ষেত্রে ঘটেনি, আগামীতে ঘটবে না। একইভাবে যে ঘটনা ঘটেছে সেই ফ্যাসিবাদের জনক, সেই ইতালির বেনিতো মুসোলিনির ক্ষেত্রে, সেটাও তার ক্ষেত্রে ঘটেনি, তিনি পালা থেকে ধরা পড়েননি। এভাবে বিবিসি আরো 10-12 জনের নাম বলেছে যারা ধরা পড়েছেন এবং মারা গেছেন। সাদ্দাম ধরা পড়েছেন, মারা গেছেন, ফাঁসিতে চড়েছেন। তারপর গাদ্দাফি ধরা পড়েছেন, মারা পড়েছেন। কিন্তু যারা নিরাপদে চলে যেতে পেরেছেন, রেজা শাহ পাহলভি চলে যেতে পেরেছিলেন নিরাপদে। ডক্টর সানিয়াত সেন, চীনের কিংবদন্তির নেতা, আধুনিক চীনের সেই প্রথম প্রেসিডেন্ট, তিনিও চলে যেতে পেরেছিলেন, ইংল্যান্ডে পালিয়ে যেতে পেরেছিলেন, এবং সেখান থেকে তিনি সেই বিপ্লবের পরে এসে সে প্রথম সেই
চীনের প্রেসিডেন্ট হয়েছিলেন, ডাক্তার শান ইয়াত সেন। এখন শেখ হাসিনার জন্য কি পরিণতি অপেক্ষা করছে? তিনি কি শান ইয়াত সেনের মতো ফিরে আসবেন, আবার নতুন করে সবকিছু ইতিহাস তৈরি করবেন, নাকি ইয়াসির আরাফাতের মতো, তার বাবার বন্ধু ইয়াসির আরাফাত যেভাবে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড জারি হয়েছিল, তিনি সেই মৃত্যুদণ্ড মাথায় নিয়ে সেই ফিলিস্তিনের অভিসংবাদিত নেতা হয়েছিলেন, নেতা হয়ে ফিরে এসেছিলেন, রাষ্ট্র ক্ষমতায় পেয়েছিলেন এবং নোবেল পুরস্কার পেয়েছিলেন। শেখ হাসিনাকে আরেকটা নোবেল পুরস্কার পাবেন? আমি বলতে পারি না, বিবিসিকে জিজ্ঞাসা করেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।